মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, বীর মুক্তিযোদ্ধারা আমাদের প্রেরণা, গৌরবের ধন। আমরা পথ চলি মহান মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে। পথ চলতে চলতে দিন গিয়ে মাস হয়, মাস থেকে বছর, ঘুরতে থাকে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সহ সব চাকা। যুগ যুগ ধরে রাজনীতির সংজ্ঞায় যে জনগণই সকল ক্ষমতার উৎস, আদতে সেই জনগণ কতটুকু ভাগ পায় রাজনৈতিক চর্চায়? নতুন নতুন জোট, রাজনীতির মেরুকরণ, ভোটের খেলায় কি প্রভাব ফেলল? মিলল কি সমীকরণ? দর্শক, সব প্রশ্নের উত্তর জানতেই আজকের এই আয়োজন। সবাইকে স্বাগত জানাচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। কথার রাজনীতি, আক্রমণ পাল্টা আক্রমণ, আজকে আলোচনার শিরোনাম রেখেছি। কে কাকে আক্রমণ করছে সেই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা, এবং এই বিষয় নিয়ে কথা বলতে আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত হয়ে গেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা, একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন 50-এর সাবেক সংসদ সদস্য, দৈনিক ইত্তেহাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লিখেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আমার সাথে যুক্ত হয়েছেন ATU তাজ রহমান, অতিরিক্ত মহাসচিব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার, সিলেটের বিয়ানীবাজারে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন। এছাড়াও অনলাইনে যুক্ত আছেন ATU তাজ রহমান। আমার সাথে আরও যুক্ত হয়েছেন নূরজাহান বেগম মুক্তা, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সাবেক প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে LLB ও LLM করেছেন নূরজাহান বেগম মুক্তা। তিনজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, আজকে কথার রাজনীতি, আক্রমণ পাল্টা আক্রমণ, রাজনীতিতে এই কথার রাজনীতি এবং এই কথা দিয়ে আক্রমণ পাল্টা আক্রমণ আমরা গত কবছর থেকেই দেখছি। আলোচনাটা শুরু করতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানা, যেহেতু বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা বেশ সরব সব সময়। জনাব ওবায়দুল কাদের সাহেব বলেছেন, বিএনপি নেতাদের মৌলিক চরিত্র অসত্য বলা, অর্থাৎ যে কথার রাজনীতি আপনারা করেন তার সবটুকুই কি আসলে অসত্য কিনা? রুমিন ফারহানা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি কোথাও নেই, বিএনপি গর্তে চলে গেছে, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড তেমন দৃশ্যমান নয়, বিএনপি নেতাকর্মীরা হতাশ, বিএনপির উপরে মানুষ আস্থা রাখতে পারছে না, এই ধরনের কথা আমরা হামেশা সরকারের মুখে শুনে থাকি। আবার সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত মোটা দাগে সকল নেতাকর্মীর দিন শুরু হয় বিএনপি বিষয়ে কথা বলে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, যিনি গত 15 বছর মোটামুটি মানে বাংলাদেশের সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, শুরু থেকে বোধহয় তিনি সেতু মন্ত্রণালয়তেই ছিলেন না দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ে একাধিক ক্রমে দায়িত্ব পালন করা কঠিন কাজ বটে, তবে তাকে দেখে মনে হয় না যে তিনি খুব একটা কঠিন কাজ করছেন, কারণ তিনি তার ধরুন যে মন্ত্রণালয় আছে সেটি বিশ্বের সর্বোচ্চ ব্যয়ে ফ্লাইওভার নির্মাণ করে, মহাসড়ক নির্মাণ করে, রাস্তা নির্মাণ করে, সেগুলো নিয়ে ওনাকে তেমন কিছু খুব একটা সোচ্চার হতে দেখি না। তাকে যখন 2 ঈদ আসে, সড়কে অসংখ্য প্রাণহানি হয়, তখনও তিনি মোটা দাগে একটা গতানুগতিক কথা বলেই পার পেয়ে যান। যখন ভাঙা রাস্তা, লক্কর ঝক্কর গাড়ি ইত্যাদি নিয়ে কথা আসে, তখনও তিনি খুব একটা বেশি আউচ্চবাচ্য করেন তেমনটিও দেখি না। তবে হ্যাঁ, তিনি খুব সোচ্চার বিএনপির ব্যাপারে। সুতরাং আমার মনে হয় সরকারের দিক থেকে বিএনপি বিষয়ক একটা মন্ত্রণালয় থাকা দরকার, যেটা দায়িত্বে হাসান মাহমুদ বা ওবায়দুল কাদের সাহেবকে খুব সহজেই দেয়া যায়, এবং বিএনপির কি করা উচিত, কি করতে হবে, কোন জায়গায় ভুল হচ্ছে, কি কারণে বিএনপি আগাতে পারছে না, ইত্যাদি 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 বিষয় তারা মোটামুটি পেয়েছে। হ্যাঁ, সেজন্যই তো আমি বলছি যে তাদেরকে বিএনপি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে অ্যাটলিস্ট যেই মন্ত্রণালয় তারা চালাচ্ছেন তার যে ভজঘট অবস্থা, সেটার থেকে মানুষ পরিত্রাণ পায়। তিনি আসলে কোন কথাকে বিএনপির মিথ্যা বলেছেন আমি জানি না, যদি বলতেন তাহলে আমার পক্ষে স্পেসিফিক্যালি উত্তর দেওয়া সহজ হতো। বিষয়টা আমার কাছে অনেকটা এমন মনে হচ্ছে যে আমি যখন টকশো টেবিলে কথা বলি কিংবা কোনো কলাম লিখি, আমি ডেটা দিয়ে কথা বলি এবং ডেটার যেই সোর্স সেটাও আমি উল্লেখ করি। সেই জায়গায় আমি দেখি যে আমার অপোনেন্ট যারা বসেন সরকারি দলের পক্ষ থেকে, তারা একটাই কথা বলেন, অসত্য কথা বলছেন, রুমিন ফারহানা অসত্য কথা বলছেন। কিন্তু ঠিক কোন কথাটি অসত্য, কারণ আমি যেহেতু সোর্সের রেফারেন্স দিচ্ছি, সেই সোর্সের ঠিক কোন জায়গায় ভুল আছে, ভুল যদি থেকে থাকে সেই সোর্সকে আপনারা কি চ্যালেঞ্জ করছেন কিনা, এই জায়গাগুলোতে ওনারা আসলে কখনো কথা বলেন না। আমি আমার এই 14-15 বছরের এক্সপিরিয়েন্স থেকে এটুকু পরিষ্কারভাবে এখন বুঝি যে আপনার যখন আসলে
প্রতিপক্ষকে ডিল করবার মতন যথেষ্ট তথ্য উপাত্ত যুক্তি আপনার হাতে থাকবে না, তাদের কথার জবাব আপনার কাছে থাকবে না, এবং তারা খুব সঠিকভাবে যেই জায়গাগুলোতে আপনার সমস্যা আছে, আপনার দলের সমস্যা আছে, আপনাদের সমস্যা আছে, সেই জায়গাগুলোকে স্পষ্ট করে তুলবে, কিন্তু তার জবাবে আসলে আপনার হাতে বলবার মতো কিছু থাকবে না। তখন আপনি তাকে অসত্য কথা, মিথ্যাবাদী ইত্যাদি ইত্যাদি বলবেন। যেহেতু উনি খুবই ভেগলি বলেছেন যে বিএনপি যা বলে অসত্য বলে, আসলে বিএনপির কোন কথা অসত্য যেহেতু তিনি বলেননি আমি বুঝতে পারছি না। আমি বরং ওনাদের কিছু অসত্য কথা তুলে ধরি। আপনি খেয়াল করবেন, বিশেষ করে 24 সালের 7ই জানুয়ারি যেই মকারি হলো, সেই মকারির পর থেকে আরো বেশি আওয়ামী লীগের একেবারে টপ থেকে শুরু করে সাধারণ পর্যায়ের নেতাকর্মীরা বলা শুরু করেছেন ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। 14, 18, 24 তিনটি ভজঘটকে আপনি যাই নামেই ডাকেন না কেন, সেটা আর যাই হোক মানুষের সম্পৃক্ত কোনো নির্বাচন হয় নাই। এই ভোটের সাথে মানুষের ন্যূনতম কোনো যোগসূত্র ছিল না। এটা কেন বলছেন? এটা বলছি এই কারণে অংশগ্রহণ করেননি এই জন্যই বলছেন না, মানুষ অংশগ্রহণ করেনি। বিএনপি আওয়ামী লীগের কথা মতো বিএনপি তো এক্সিস্টই করে না, মানুষ বিএনপি কে নাই, বিএনপির সাথে নাই। তাহলে বিএনপি যদি ভোটে না আসে, মানুষ কেন ভোট কেন্দ্রে যাবে না? বিএনপি তো খুব ছোট একটা দল, মানে খুবই যেখানে নন সিগনিফিকেন্ট একটা পার্টি। এই পার্টিটা অংশ না গ্রহণ করলে মানুষ কেন অংশ নেবে? কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষ নেয়নি। বাস্তবতা হচ্ছে 2014 সালে কি হয়েছে আমরা দেখেছি। 153 আসন, কোনো ভোট হয়নি, সরকার গঠিত হয়ে গেছে, একটা ভোটও লাগেনি, একটা ভোটও লাগে নাই। এই সরকার 5 বছর পর একটা মিডনাইট ইলেকশন দিল, মধ্যরাতে ভোট হয়ে গেছে। খুব মজার কথা, আমার সঙ্গে টক শোতে এসে আওয়ামী লীগের একজন তুখোড় বক্তা বলছিলেন আপনারা ঘুমাবেন, তা নির্বাচন তো হবেই। মানে আমরা যদি সত্যি বুঝতাম সোনিয়া যে রাতে নির্বাচন হবে, আমরা রাতে জাগতাম, কিন্তু আমরা তো বুঝি নাই যে ইলেকশন টাইমিংটা সকাল থেকে রাত হয়ে গেছে। কিন্তু আপনারা তো নির্বাচন বর্জন করেন, এটা তো ঠিক। আপনারা নির্বাচন যদি ছেড়ে দেন, নির্বাচনে যদি অংশগ্রহণ না করেন, অংশ না নেন, সেক্ষেত্রে তো একটা নির্বাচন হতে হবে নিশ্চয়ই। আওয়ামী লীগ তো একটা কথা বলে, আপনি আমার কথাটা তাহলে একটু বোধহয় আমার বোঝানোর জায়গায় ভুল হচ্ছে। আওয়ামী লীগ তো একটা কথা বলে যে বিএনপি নেয়নি, তাতে কি হয়েছে, আরো 28টা দল নির্বাচনে অংশ নিয়েছে। সেই 28টা দল কেন ভোটার আনতে পারলো না? আমি 18 সালের নির্বাচনের কথা বলছিলাম, মধ্যরাতের, এবং সেই নির্বাচনে আমাদের প্রার্থীদের রক্তাক্ত করার দৃশ্য আপনারা সকলেই দেখেছেন। আমাদের কর্মীদেরকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে নির্বিচারে, সেটাও দেখেছেন। ভয়ঙ্কর সেপ্টেম্বর বলে একদম কলাম প্রকাশিত হয়েছে, ফার্স্ট মানে হেডলাইন হয়েছে পত্রিকায়, সেটাও দেখেছেন। 24-এ যে নাটক হয়েছে সেটাও আপনারা দেখেছেন। সুতরাং এরপরে যদি আপনি বলেন এই সরকারটি মানুষের ভোটে, এটা একটা বিরাট মিথ্যা, বিরাট মিথ্যা, যেটা আওয়ামী লীগ করছে। 1, 2 হচ্ছে আওয়ামী লীগ বলে মানুষের মত প্রকাশের স্বাধীনতার কথা নাকি তারা এনশিওর করেছে, এত মিডিয়া তারা দিয়েছে। আপনার মনে থাকবে বেশ কয়েক বছর আগে প্রধানমন্ত্রী বলেছিলেন যেমন দিতে পারি তেমন নিতেও পারি। এই নিতেও পারি কথাটা ইমপ্লিমেন্ট তিনি করেছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে, ইমপ্লিমেন্ট তিনি করেছেন সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে, ইমপ্লিমেন্ট তিনি করেছেন দিগন্ত টেলিভিশন, তারপরে আপনার চ্যানেল 1, এছাড়াও অন্যান্য শীর্ষ কাগজ ইত্যাদি যে নিউজ মিডিয়া হাউসগুলো উনি বন্ধ করেছেন বা ওরা সরকার বন্ধ করেছে, তার মাধ্যমে উনি খুব শক্ত একটা মেসেজ দিয়ে দিয়েছেন যে কি করলে আসলে আপনি মিডিয়া চালাতে পারবেন, কি করলে পারবেন না। এবং সে কারণেই দেখা যাচ্ছে যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর যেই র্যাঙ্কিং হয়, সেখানে আমরা ক্রমাগতই পেছাচ্ছি আর পেছাচ্ছি। এখন সম্ভবত 168 মানে গণমাধ্যমে কথা বলা যাচ্ছে না, এমনটাই তো বুঝাতে চাচ্ছেন রুমিন ফারহানা। আপনি কিন্তু সরকারের সমালোচনা ঠিক এই মুহূর্তে করছেন একটা গণমাধ্যমে বসে। হ্যাঁ, ঠিক আমাদের মতন কিছু কণ্ঠ ধ্বনিত হয় যাতে সরকার দেখাতে পারে দেখো ওই যে বলছে, এই যে আপনি বলতে পারছেন, রুমিন বলছে, কিন্তু কতটুকু বলতে পারছি কতটুকু বলতে পারছে না, কোথায় সেলফ সেন্সরশিপ আছে কোথায় আছে না, আর আজকের পরে আপনি আমাকে আরেকবার কতটুকু ডাকতে পারবেন না, এই সব কিছু কিন্তু আপনিও জানেন, আমিও জানি, দর্শকও। কিন্তু আমি কি আপনাকে একবারও বাধা দিয়েছি? আপনি তো যা ইচ্ছা আপনি সেটা বলেছেন। হ্যাঁ নিশ্চয়ই, আপনি আমাকে বাধা দেবেন না, এখানে সেলফ সেন্সরশিপ আছে, আমিও জানি কতটুকু আমি বলতে পারি। ওকে ফাইন। আর শুধু সেক্ষেত্রে আসলে আরো কিছু মিথ্যাচারের কথা যদি আমি মিথ্যাচারের তালিকা দিচ্ছিলাম, ফর এক্সাম্পল বাংলাদেশের রিজার্ভ কত বলেন তো? সরকার বলে গ্রস রিজার্ভ $25 বিলিয়ন, বিপিএম 6 যেটা আইএমএফ এর হিসাব সেই অনুযায়ী $19 বিলিয়ন, নেট রিজার্ভ $14 বিলিয়ন, যে কারণে আইএমএফ তার শর্ত শিথিল করে নেক্সট জুনের মধ্যে 14.something বিলিয়ন রিজার্ভ রাখতে হবে বলে বলছে। এই মাত্র আমি গণমাধ্যমে দেখলাম আকুর বিল
পরিশোধ করবার পরে বাংলাদেশের রিজার্ভ $13 বিলিয়ন নেমে এসছে। আমি আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, এই যে আমদানি সংকুচিত করা হচ্ছে এর পরেও আমদানি $5.5 থেকে $6 বিলিয়ন গ্রোসলি মাসে পার মান্থ। 3 মাসের আমদানি বিল যদি আপনার রিজার্ভে জমা না থাকে, আপনার সেই অর্থনীতি রেড জোনে চলে গেছে। এবং আমাদের 3 মাসে রিজার্ভ যদি আপনি দেখেন মোটামুটি $16 থেকে $18 বিলিয়ন থাকা উচিত রেড জোনের বাইরে থাকতে হলে। সেই রিজার্ভ কিন্তু আমাদের নাই, অথচ সরকার গর্ব করে বলছে তার অর্থনৈতিক অবস্থা ভালো। মূল্যস্ফীতির কথা যদি বলেন, রিজার্ভ ক্রাইসিসের কথা যদি বলেন, তারল্য সংকটের কথা যদি বলেন, বন্দরিনের কথা যদি বলেন, টাকা পাচারের কথা যদি বলেন, এই সরকার রেকর্ড করেছে। এই বিষয়গুলো থেকে আপনি সরকারের কিছু শুনেন কি? এই বিষয়গুলোই আসলে আমি শুনতে চাই। আমার সাথে আছেন নূরজাহান বেগম মুক্তা। আমি আসলে আজকে বেশি কিছু কথা বলবো না, কারণ আমি জানি যে আপনারা যা বলবেন তাতেই সময় কুলাতে পারবেন না। আমি অবশ্যই নূরজাহান বেগম মুক্তা এবং সেই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ধরনের আশঙ্কা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে বিরোধীদের বিচারে নতুন ট্রাইব্যুনাল করছে সরকার। এটা কি সত্যি? এই কথাটা কি? দেখুন, আমাদের পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব যে বলেছেন যে বিএনপি, আপনি যে মূল হেডলাইন যেটা যে সত্যের বিপরীত বা অসত্য বক্তব্য দিচ্ছে এবং অসত্য বলাটাই তাদের মৌলিক চরিত্র। হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম সাহেব একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ। উনি যে ওনার যে সংবাদ সম্মেলনগুলো হয় সেখানে কিন্তু ওনারা অনেক মিথ্যাচার করেন, সত্যের অপলাপ করেন, ইতিহাস বিকৃতি করেন, গণতন্ত্র সংবিধান বিরোধী কথা বলেন। মূলত উনি ওটাকেই কিন্তু মিন করেছেন আমাদের পার্টির সাধারণ সম্পাদক। এবং আপনি এখন যে বক্তব্যটা উত্থাপন করলেন, এই যে আলাদা ট্রাইব্যুনাল, এইগুলোও কিন্তু ওনাদের সব মন গড়া। হ্যাঁ, ওনাদের মধ্যে জুজুর ভয় যে হয়তো এরকম কিছু করবে কিনা বা না করবে কিনা, জাস্ট এই জন্য নিজেদের আশঙ্কা থেকে এগুলো ওনারা বলেন। এটাই হলো আমার বক্তব্য এই ব্যাপারে। এখন দেখুন, রুবিনা অনেকগুলো কথাই বলেছে। তো আমি সবচেয়ে বলেছে বিএনপিকে নিয়ে নাকি সারাক্ষণ খালি আওয়ামী লীগের মাথা ব্যথা, বিএনপি এই করেছে, সেই করেছে, ওই করেছে, বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের মাথা ভেসে। দেখুন, 9টার গাড়ি যখন 12টায় ছাড়ে তখন কিন্তু খবর হয়। 9টার গাড়ি 9টায় ছাড়লে খবর হয় না, কেউ জিজ্ঞাসাও করবে না। 12টায় ছাড়লে প্রশ্ন আসে যে 12টায় কেন ছাড়লো। তার রাজনীতি যখন নেতিবাচক হয়ে যায় তখন কিন্তু যারা নেতিবাচক রাজনীতি করে তারাই কিন্তু আলোচনায় থাকে, আজকে আমি বিএনপিকে নিয়ে এখন কথা বলছি, এখানে বিএনপির একজন প্রতিনিধি আছেন। হ্যাঁ, আমাকে অবশ্যই তিনি তার পক্ষ সমর্থন, আত্মপক্ষ সমর্থন করবেন, আমি আমারটা করব। অতএব বিএনপি তো থাকবেই, কারণ বিএনপি নামে একটা দল একসময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, বিরোধী দলে ছিল, তারা নিজেদেরকে অন্যতম একটা প্রধান রাজনৈতিক দল হিসাবে দাবি করে। তো বিএনপি আলোচনায় আসতেই পারে। বিএনপি বিভিন্ন কর্মসূচি দেয়, হোক তাদের কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করছে বা জনগণের সাথে সংশ্লিষ্ট না, তারপরে তো তারা দিচ্ছে, কারণ তারা যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল, তারা তো অবশ্যই কর্মসূচি দিতেই পারে। কিন্তু আমাদের কথা হলো যে অবশ্যই যে কোনো কর্মসূচি যেন দেশের শান্তি স্থিতিশীলতা বিনষ্ট না করে। যেমন এখন আবার আরেকটা কথা বলি আমি, যেটা এখন সবচেয়ে লেটেস্ট যে ব্যাপারটা, ডোনাল্ড লু যিনি আসছেন আগামীকালকে, সম্ভবত আগামীকাল পরশু 2 দিনের সফরে, এইটা নিয়েও কিন্তু গোয়েন্দা রিপোর্ট আছে। বিএনপির ভিতরে মিটিং হচ্ছে যে বিএনপি খুব আশায় উচ্চকিত হয়ে আছে যে ডোনাল্ড লু আসার সময় ব্রিফকেসে করে নিষেধাজ্ঞা নিয়ে আসবে, আরো কয়েক ডজন নিয়ে আসবে। এই আশায় বিএনপি এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে চাঙ্গা। আবার আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরও কিন্তু এখন মুখে হাসি ফুটেছে, না জানি কি আনবে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে সুনির্দিষ্ট কিছু এজেন্ডা নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক সহযোগিতাকে জোরদার করার জন্য ডোনাল্ড লু আসবেন। উনি এর আগেও কিন্তু আরো অনেকবার এসেছেন বাংলাদেশে। এবার যে আসবেন, এবার আসার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু সংকট এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপার নিয়ে আলোচনা হবে। পাশাপাশি উনি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথেও মত বিনিময় করবেন। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে ভিসা নিষেধাজ্ঞা এবং র্যাবের উপর যে স্যাংশন বা এমবার্গো, ওইটা নিয়ে বলে যে হ্যাঁ ওইটা নিয়ে তো আমরা কথা তুলবো, এটা বলেছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী। তো এই হলো ওনাদের একদম সংক্ষেপে ওনার আসার উদ্দেশ্যটা। কিন্তু বিএনপি কিন্তু ছড়াচ্ছে বাইরে যে আওয়ামী লীগের উপর, সরকারের উপর আবার নিষেধাজ্ঞা আসতেছে, ডোনাল্ড নিয়ে আসতেছে, জনগণকে এরকম একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, তাদের কর্মীদেরকেও। এটাই তো একটা সত্যের অপলাপ, মিথ্যা। তো এরকম তো আমরা আশা করি না বিএনপি থেকে। বিএনপিটা কেন করবে?
আর এখন আমার কথা হলো যে দেখুন ডোনাল্ডো ওনারা একসময় ভেবেছেন যে এই যে ডোনাল্ডো যে আসবে এটাকে অবলম্বন করে রাজনীতির মাঠটা একটু গরম করবে, ওনারা লিপ সার্ভিস দিবে, ওনাদের পত্রিকার হেডলাইন হতে হয়। এখানে রুমিন বারবার বলেছে যে সে তো এখানে বেশ ভালোভাবেই কথা বললো, আমিও তো তার মতো এত কথা বলতে পারি না, হ্যাঁ সে যতটা বলেছে তো অনেক গুছিয়ে সুন্দর করে বলেছে, তার বলার স্টাইলও অত্যন্ত ভালো, তো আমি তো সেরকম পারি না, তো আর কিভাবে মানুষ মনের ভাব ব্যক্ত করে, আপনি তাকে প্রচুর সময় দিয়েছেন, এখন প্রত্যেকেই দেয়, প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু বিএনপি থেকে যারাই যায় তাদেরকে দেওয়া হয়, বরং আমরা সরকারি দল হয়ে আমরা আছি গেড়াকলে, আমরা কম পাই, পেয়েও আমরা সহ্য করি। আপা সেটা তো না, আপনাকে সমান সময় দেওয়া হচ্ছে এবং না পেলেও আপত্তি নাই, না আপনি যদি কম সময় পান সেক্ষেত্রে আপনি তো এটাও তো বলতে পারবেন যে না আমরা বিএনপি কে কথা বলার সুযোগ দেই। আমি হ্যাঁ সেই জন্যই তো বললাম, আমি তো কথাটা শেষ করতে আপনার পক্ষেই যাচ্ছে। হ্যাঁ আমরা তো দিব, অবশ্যই দিব, আমরা চাই যে ওরা বলুক, অসুবিধা নাই বলুক, ওদের কথাগুলো যদি আমাদেরকে আত্মশুদ্ধি করতে সহযোগিতা করে ভালো, সেটা তো ইতিবাচক রাজনীতি, আর জনগণও শুনতেছে, সবাই শুনতেছে। এখন আমার আরেকটা কথা হলো যে দেখুন এখন ডোনাল্ডো বাংলাদেশের উপর কোনো নিষেধাজ্ঞা নিয়ে আসছে বা আসতেছে এরকম কিন্তু আমি মনে করি না, বা আমার দলও কিন্তু মনে করে না। মার্কিন যুক্তরাষ্ট্রে নিজেই এখন অনেক চাপের মধ্যে আছে। আপনি জানেন যে ইসরায়েলের সাথে যে গাজায় যে ফিলিস্তিনের যে সংকট, এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু তরুণ প্রজন্ম আন্দোলন সংগ্রাম করছে, সেইটাকে দমন করতে গিয়ে যে অত্যাচার মানবাধিকার লঙ্ঘন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং রীতিমতো হিমশিম খাচ্ছে। অনেক সময় এখন দেখা যাচ্ছে ইসরায়েলও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনছে না। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই কিন্তু এখন ওই যে একটা কথা আছে না, মাইনকা চিপার মধ্যে আছে, হ্যাঁ, এবং বিএনপিও কিন্তু এখন চাপের মধ্যে আছে। কিরকম চাপে? বিএনপি বিগত 7 জানুয়ারি নির্বাচনে যায়নি, যার কারণে বিএনপির যারা তখন উপদেশদাতা ছিল বা বিএনপি যাদের কাছে যেত, বিএনপির নেতারা বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা বা রাষ্ট্রদূত, হাই কমিশনার, এদের কাছে, ইউরোপীয় ইউনিয়ন, এদের কাছে যে যেত, তারাও কিন্তু তখন নির্বাচনে না আসাতে বিএনপির নেতৃবৃন্দের উপর নাকশ ছিল, এখনো আছে যে তোমরা নির্বাচনে যাও, কিন্তু না আসাতে সেই চাপে কিন্তু এখনো বিএনপি আছে। অতএব চাপে কিন্তু সরকার নাই, সরকার ফুরফুরা মেজাজে আছে। হ্যাঁ এটা ঠিক যে সারা পৃথিবীব্যাপী একটা বৈশ্বিক মন্দা চলছে, এবং এই বৈশ্বিক মন্দা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই। বাংলাদেশও তো পৃথিবীরই একটা রাষ্ট্র, বাংলাদেশও এর ছিটেফোঁটা আছে অবশ্যই। সরকার চেষ্টা করতেছে, রিজার্ভের কথা, রিজার্ভ যখন কমে তখন কিন্তু সবাই টকশোতে বেশ ভালোভাবে বলে, শুনতে ভালোই লাগে যে কমে গিয়েছে, ওনাদের বলতে ভালো লাগে। কিন্তু যখন রিজার্ভটা যখন আবার উল্লঙ্ঘন শুরু হয়, সেটা কিন্তু আর তখন টকশোতে বলে না। তো একটা অর্থনীতির উত্থান পতন আছে, রিজার্ভ কমতে পারে, বাড়তেও পারে। জাতীয় মাথাপিছু আয় তো এখন আমাদের বিএনপির আমলে রেখে গিয়েছিল 543 মার্কিন ডলার, আর এখন হলো 2765 মার্কিন ডলার। এটা নিয়ে তো বলে না যে এত মাথাপিছু আয় হয়েছে, এটা তো ভালো, এটা বলো। আর সবচেয়ে বড় কথা হলো পাকিস্তান নামক একটা রাষ্ট্র, যেটা কিনা যার সাথে স্বাধীন করে আমরা আমাদের যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি, সেই দেশ কিনা যারা আমরা সাধারণত বিএনপি মিত্র বলে আমরা সবসময় বলে থাকি, হ্যাঁ, সেই দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কয়েকদিন আগে বললেন যে বাংলাদেশ এত অর্থনৈতিক উন্নয়ন করেছে যে আমাদের এখন নিজেদেরই লজ্জা লাগে। এর আগে ইমরান খানও বলেছিলেন প্রধানমন্ত্রী থাকা অবস্থায়। কিন্তু বিএনপি কিন্তু এই উন্নয়ন চোখে দেখে না, বিএনপি বলে, উল্টা বলে পাকিস্তান আমলেই ভালো ছিলাম, ওনাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব বলে। তাহলে দেখেন, নিজের প্রশংসা, নিজের দেশের প্রশংসা, নিজের দেশের উন্নয়নের প্রশংসা করতে যারা সংকোচ করে, হ্যাঁ, যারা বিদেশের, যারা আমাদের শত্রু, যদিও তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, সেটা থাকতে হয়, তাদের পক্ষে যারা কথা বলে তারা কি আসলে সত্যিকারের দেশপ্রেমিক? অবশ্যই এই প্রশ্নটা থাকলো, এই প্রশ্নটার উত্তর নিয়েই আমি আসলে রুমিন ফারহানার কাছে তখন যাব। আমি চলে যেতে চাই ATU তাজ রহমানের কাছে। আমি জনাব তাজ রহমান, আমি অনেকদিন পরে আপনার সাথে দেখা হয়েছে তাজ ভাই। আমি একটু শুরুতে আপনাকে অভিনন্দন জানাতে চাই, এবং সবকিছু মিলিয়ে ঠিক জাতীয় পার্টির এই মুহূর্তের অবস্থানটা দিয়েই শুরু করি যদি আজকে জাতীয় পার্টির আলোচনা। ধন্যবাদ আপনাকে এবং আমার 200 আলোচক রুমিন এন্ড মুক্তাপা, দর্শক সালামের শুভেচ্ছা। এই আজকে 3 জন আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে নারীর ক্ষমতায়ন হচ্ছে বাংলাদেশ। 3 জনের মধ্যে আমি একজন, এটা ভালো জিনিস। আপনি বলেছেন জাতীয় পার্টি দিয়ে শুরু। জাতীয় পার্টি ক্ষমতা ছাড়ার পর 90-এর আজকে 34 বছর অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে এই দলটাকে শেষ করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। সুবিধাভোগীরা ছিল, চলে গিয়েছে, আবার কিছু সুবিধাভোগী এখনও আছে, দলটাকে নিয়ে খেলছে। সেইটার মধ্যে দিয়ে আমরা সংগ্রাম করে সামনের দিকে এগোচ্ছি। রাজনীতির পথ
এত সোজা না। তার মধ্যেখানে যেমন আমি এখনো সংসদে যেতে পারি নাই, আমার চেয়ে আর অনেক আছে ত্যাগী, তারাও সংসদে যেতে পারে নাই, কিন্তু একটা গ্রুপ আছে সবসময় সংসদে যেতেই হবে, নেতা উপনেতা মন্ত্রী সব পেতেই হবে। দলটার মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। তার মধ্যে দলটা জিএম কাদেরের নেতৃত্বে কালকে আপিলের ডিভিশন রুল দিয়েছে, জানেন আপনি, যে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে চালাবেন। আমরা চালিয়ে যাচ্ছি, সরকারের সমালোচনাও করছি, পার্লামেন্টেও আছি, মানুষ মাঝে মাঝে আমাদেরকে বলে আমরা সব দিকে সুবিধাও নিচ্ছি, সেটাও আমাদের তকমা আছে। শুরু হওয়ার আগে রুমিন ফারহান সেটাও বলছিল, এটা বলতেই পারে, মানুষ বলবে সমালোচনা। একটা রাজনৈতিক দল দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতা যখন থাকে তখন একটা দেশের সুবিধা যেমন হয়, অসুবিধাগুলোও আছে। সুবিধা হলে একটা স্টেবল গভর্নমেন্ট থাকতে পারে, দীর্ঘদিন রাষ্ট্রের ডেভেলপমেন্ট হয়, উন্নয়নটা হয়। ঠিক তেমনি কিন্তু এককেন্দ্রিক প্রশাসন হয়ে যায়, এককেন্দ্রিক নির্বাচন হয়ে যায়, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা হয়ে যায়। এই এককেন্দ্রিক হওয়াটা কিন্তু তার প্রমাণ হলো মানুষ নির্বাচনের দিক থেকে সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে? বাংলাদেশের একটা রাজনৈতিক গ্রুপ বিএনপি যাচ্ছে না নির্বাচনে, আরও তার যারা আছে তারা যাচ্ছে না নির্বাচনে। সেই নির্বাচনে যাওয়াটা না নিয়ে মানুষ কিন্তু এখন নির্বাচন বিমুখ হয়ে যাচ্ছে, মনে করছে এই নির্বাচনে গিয়ে আমাদের আর কোনো ডিসাইডেড ফ্যাক্টর নাই। জাতীয় পার্টি এবার উপজেলা নির্বাচন, যে উপজেলায় 85-এ হুসাইন মাহমুদ এরশাদ প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে ক্যান্ডিডেট পাচ্ছি না আমরা, বলছে না আমরা নির্বাচনের দাঁড়িয়ে কোনো লাভ নেই, এখানে আওয়ামী লীগ ভার্সাস আওয়ামী লীগ হবে। আওয়ামী লীগের 7 জন ক্যান্ডিডেট, বিকজ ওপেন করে দেওয়া হয়েছে। যখন প্রতীকী নির্বাচন করার জন্য আইন করা হলো, অর্ডিন্যান্স করে 2015-এ, আমার মনে পড়ে বাইশা রবিনের সাথে অনেক টকশো করেছিলাম, যে আমরা বলেছিলাম এটা ঠিক হবে না আমাদের দেশে, স্থানীয় নির্বাচনটা প্রতীকী দিলে হাঙ্গামা মারামারি গড়ে গড়ে চলে যাবে। ঠিক তাই হলো। এবার সরকার কিন্তু সেটা রিয়েলাইজ করলো, তাদের আওয়ামী লীগের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে, তাই ওপেন করে দিল যার ইচ্ছা সে করার জন্য। আমি এলাকায় ছিলাম নির্বাচনে, ছোট্ট একটা উদাহরণ আপনাকে এই টেলিভিশনের সামনে কালকে একটা টেলিভিশনে দিয়ে আসছি। সিলেটের সদর উপজেলার নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ এক নেতা সুজাত আলী, উনাকে কিন্তু কংগ্রাচুলেশন জানিয়ে ক্যান্টনমেন্ট থানার ওসি ফেসবুকে দিয়েছেন অভিনন্দন। যেটা একটা ওসি পারে না, আপনি জানেন সাংবাদিক হিসাবে, আমরা যারা আছি এখানে ছোট্ট রাজনীতি কর্মী আমরাও জানি। আধা ঘন্টা পরে আবার উনি সেটা ডিলিটও করেছেন। প্রশাসনরা অতি উৎসাহী, বিকজ এককেন্দ্রিক প্রশাসন। আওয়ামী লীগের নেতা মুক্তা আপা সংসদ সদস্য যদি থাকেন, উনি হয়তো জানেনই না লোকাল প্রশাসন এত বেশি উৎসাহী হয়ে যাচ্ছে। এখন রাজনীতি তো এমনিই আমরা ডিভাইডেড আছি, তার চেয়ে সবচেয়ে ঝামেলাটা হচ্ছে এখন ইকোনমির অবস্থা আমাদের খুবই খারাপ। আপনি অস্বীকারের সুযোগ নেই। আপনি চায়নাকে চাচ্ছেন 5 বিলিয়ন লোন দেওয়ার জন্য, আপনাকে সফট লোন। আপনার 2.5 বিলিয়ন ডিউজ আছে পাওয়ার প্লান্টের, সরকারি এবং বেসরকারি, অলমোস্ট 32-33 হাজার কোটি টাকা আপনার ডিউজ। ইকোনমির এই টালমালাল অবস্থায় আপনাকে এটা সামাল নিতে হলে মানুষের উপরে আইএমএফের থেকে লোন নিচ্ছেন 4.75 বিলিয়ন। আইএমএফ আপনাকে ফর্মুলা দিচ্ছে, যে ফর্মুলাগুলো সাধারণ মানুষের উপরে কিন্তু আপনাকে ইমপ্লাই করতে হবে। দ্রব্যমূল্যের মূল্যস্ফীতি হচ্ছে, ইনফ্লেশন রেট 9.8-এ চলে গিয়েছে। আপনার লেবু যেটা আপনার শ্রীমঙ্গলে কিনা হয় 20 টাকা হালি, সেটা ঢাকাতে এসে 100-120 টাকা হয়ে যায়। মধ্যখানে চাঁদাবাজি, কিন্তু সরকারি চেষ্টা তো আছে তাজ রহমান, সরকারি চেষ্টা তো আছে। আমি সরকারের চেষ্টা আছে সেটা আমি নাই সেটা বলি নাই, কিন্তু এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, পলিটিক্স এন্ড ইকোনমি ইজ ইন্টারকানেক্টেড, একই সূত্রে গাদা। আপনার রাজনীতিতে যখন টালমাটাল থাকবে, আপনার দেশের বিরোধী সমস্ত বিরোধীগুলো যখন আপনার সমর্থন না দিয়ে শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা না হয় গঠনমূলক বিরোধিতা করবে, তখন সেখান থেকে কিন্তু আপনাকে মনে নিতে হবে দেশ একটা অন্যদিকে যাবে। কারণ এই দেশে এখন আপনাকে দুইটা জিনিস করতে হবে, এই সরকার আওয়ামী লীগের যারা আছে তারা সবাই আমাদেরকে আওয়ামী লীগ করে ফেলতে হবে, অথবা সবাইকে এক চোখে দিতে হবে। আওয়ামী লীগকে এক চোখে দেখে আর বিরোধীকে আরেক চোখে দেখলে তখন দেশের এই যে ইমব্যালেন্সগুলো যেটা হচ্ছে, ব্যাংকিং সেক্টর বলেন, দ্রব্যমূল্য বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিস বলেন, আপনার এই চ্যানেলগুলোতে 200-250 লোক কাজ করে। চ্যানেলের প্রাইভেট মালিকের পক্ষে সম্ভব না প্রতি 6 মাস অন্তর অন্তর ইনক্রিমেন্ট করা, সম্ভব না, চ্যানেল টিকবে না। কিন্তু বাজারে জিনিসের তো দাম বাড়ছে, আপনার যারা আছে তাদের হার্ডলিং হচ্ছে, জীবন জীবিকা নির্বাহ করা কষ্ট হচ্ছে। আপনাকে এই জিনিসপত্রের দামের প্রতি তো খেয়াল রাখতে হবে। আপনার লেবু হালি 20 টাকা, এটা ঢাকাতে এসে 100 টাকা হচ্ছে, তার কারণ হলো এখানে মুনাফিকুররা আছে,
পুলিশি চাঁদা আছে, ট্রান্সপোর্টের চাঁদা আছে, এগুলো তো কন্ট্রোল করতে হবে। এটা তো ইউক্রেন ওয়ারের সাথে সম্পর্ক। এই বিষয়গুলো কি আসলে আপনারা সংসদে তুলে ধরতে হ্যাঁ, পারছেন? অবশ্যই। জাতীয় পার্টি বলা যাচ্ছে, জাতীয় পার্টি মহাসচিব সেদিনও বলে আসছেন, জাতীয় পার্টির যারা এখন আছেন সংসদে বলছেন, যদিও আমাদের গত সংসদে রুমিন ফারহানা যে সংসদে ছিলেন ওইখানে আমাদের পার্লামেন্টারিগুলা নাম ধরে বলতে পারে, বাইশা শামিহাদা পাটোয়ারি, ফখরুল ইমাম, পীর মিসবা, রস্তম ফরাজি, এরা যথেষ্ট ভূমিকা রেখেছেন পার্লামেন্টে। এবার করে আমাদের মহাসচিব বলছেন, যদিও বিরোধী দলের নেতা একবার দুইবার করে বলা হয়, বাকি সব পার্লামেন্টেই কিন্তু ইয়াং পার্লামেন্টারি গিয়ে ভোকাল থাকে বেশি। তাজ ভাই আরেকটু যুক্ত করি, তার মানে আপনারা জাতীয় সংসদে আপনাদের ভূমিকাটা পালন করতে পারছেন। একটু যুক্ত করি এ কারণে যে আমরা জানি যে জাতীয় পার্টিতে সম্প্রতি এক ধরনের বিভক্তির যে বিষয় আছে সেটি হয়েছে, এবং রওশনপন্থী একটি গ্রুপ এবং জিএম কাদেরপন্থী একটি গ্রুপ, দুটি গ্রুপ দাঁড়িয়েছে, এবং রওশনপন্থী যারা রয়েছে তারা আসলে পার্টি চেয়ারম্যান এবং মহাসচিবকে অব্যাহতি দিয়েছে, এবং তারা বলতে চায় যে তারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে এবং রওশনপন্থী যারা আছে তারা মাঠে প্রতিনিধিত্ব করবে। এবং এবার আপনি উপজেলা নির্বাচনের কথা বলছিলেন, এবার উপজেলা নির্বাচনে আপনারা প্রার্থী দিতে পারেননি কারণ জনাব জিএম কাদের সাহেব এবং মুজিবুল হক চুন্নু সাহেব তারা আসলে একেবারে তৃণমূল থেকে দূরে সরে গেছেন, তারা তৃণমূলের নেতাকর্মীদের সাথে কোনো যোগাযোগ রাখেননি। এই কারণে আসলে জাতীয় পার্টির এই উপজেলা নির্বাচনে এই ধরনের একটা সংকট তৈরি হয়েছে। আপনার কাছে প্রশ্নটি থাকলো, একটা বিরতির পরে সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই জেনে নেব। দর্শক, একটা বিরতি নিচ্ছি। জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটে সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইট। বিরতির পরে আলোচনায় ফিরতে চাই, যেহেতু উপজেলা নির্বাচন শুরু হয়েছে এবং এই উপজেলা নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে ফলাফলও তো ঘোষণা হয়েছে, তো সব কিছু মিলে আরও কয়েক ধাপের উপজেলা নির্বাচন রয়েছে। আমি একটু রুমিন ফারহানার কাছে যেতে চাই। বিএনপি এই নির্বাচনটিতে অংশগ্রহণ করেনি এবং বিএনপি যে নেতাকর্মীরা অংশগ্রহণ করেছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এরপরও কিন্তু বিএনপির নেতাকর্মীরা পরবর্তী ধাপগুলোতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত আছে। মানে বিএনপি ঠিক এই মুহূর্তে এই সব নেতাদেরকে নিয়ে বিএনপি কি চিন্তা করছে, রুমিন ফারহানা যদি একটু বুঝিয়ে বলতেন। জি, আমাদের উত্তর খুব পরিষ্কার। শুধু বিএনপি না, যে কোনো দল যারা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করে, যারা মনে করে যে বাংলাদেশের মালিকানা দেশের মানুষের হাতে থাকা উচিত এবং সেই মালিকানার একটা ম্যানিফেস্টেশন হিসেবে 5 বছর পর পর তাদের প্রতিনিধি নির্বাচন করবার সাংবিধানিক অধিকার তাদের আছে, যেই দলগুলো বিশ্বাস করে বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনা, মত প্রকাশের স্বাধীনতা, বৈষম্যহীন একটি সমাজ, এবং সবচেয়ে বড় কথা যেই একটা আদর্শ যদি বলতে হয় মুক্তিযুদ্ধের গণতন্ত্র, এবং সেটার পক্ষে লড়াই করবার জন্য যে দলগুলো মানে গত কয়েক বছর ধরে মাঠে কাজ করছে, তারা কেউই কিন্তু এই নির্বাচনে অংশ নেয়নি। আমার ভাই জাতীয় পার্টি তাজ ভাই বলছিলেন যে আমরা সংসদে আছি ঠিকই, কিন্তু তারপরেও বুঝতে পারছি যে আমাদের কর্মীরা, আমাদের নেতারা এই উপজেলা নির্বাচনে অংশ নিতে চাইছে না। কেন চাইছে না? আমি দুটো এক্সাম্পল একটু দেই, কারণ এরকম ভুরি ভুরি আছে। একটা হচ্ছে কাদের মির্জা ইজ ভেরি সিগনিফিকেন্ট, কারণ উনি আপন ভাই হচ্ছেন আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের। তিনি বলেছেন পছন্দের প্রার্থীদের ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নাই। তিনি 3 জন প্রার্থী তার পছন্দের, চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী, মহিলা প্রার্থী। এর বাইরে যদি কেউ ভোট দিতে চায় তার কেন্দ্রে যাওয়ারই দরকার নাই। আরেকজন বলবেন ইভিএম বুঝি না, আসেন আমার ভোট দিয়ে যান। যাবে গোপন কক্ষে গিয়ে বলবে ইভিএম বুঝি না, আমার ভোটটা আসেন ওই বিশেষ মার্কায় দিয়ে যান। বলছে যদি এইগুলো ফলো না করতে পারেন এলাকায় কিভাবে থাকবো দেখবেন, আগামী 5 বছর তো এলাকায় থাকবেন, কিভাবে থাকবেন দেখবেন। এই যে উপজেলা নির্বাচনের মতো একেবারে একটা স্থানীয় সরকার নির্বাচন, সেটাও আওয়ামী লীগ মরণপণ যুদ্ধে নেমেছে। এবং মজার বিষয় হচ্ছে, যেহেতু আপনি বললেন বিএনপি নির্বাচনে নাই, অন্যান্য রাজনৈতিক দলও কেউ নির্বাচনে অংশ নিচ্ছে না, এটা হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের যুদ্ধে। এবং এই যুদ্ধটার একটা ম্যানিফেস্টেশন শুরুতেই আমরা দেখেছিলাম যখন আমাদের আইসিটি মন্ত্রী পলক সাহেবের আপন শ্যালক আওয়ামী লীগেরই এক নেতাকে গুম করে মারধর করেছিলেন, এবং তারপরেই কিন্তু আওয়ামী লীগ নতুন নিয়ম আনে, মন্ত্রী এমপিদের আত্মীয় হতে পারবে না, নির্বাচনে প্রার্থী হতে পারবে না। সেটাও কেউ শুনে নেয়। শেষমেশ প্রধানমন্ত্রী আত্মীয়ের সংজ্ঞা স্ত্রী এবং সন্তানের মধ্যে সীমাবদ্ধ করলেন, সেই সংজ্ঞাও কেউ মানল না। 10 জন প্রার্থী
বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের সন্তানদের মানে নির্বাচনের মাঠে নামিয়ে দিলেন। এর মধ্যে কেউ কেউ কোনো এমপি বেশ বড় গলায় বললেন, কি হবে, দল কি করবে, আমার নির্বাচনে মনোনয়ন দেবেন, আমি নির্বাচন করব না নেক্সটে। কারণ তারা খুব ভালোই জানে নেক্সট ইলেকশন আসা পর্যন্ত আদৌ আওয়ামী লীগ দল হিসেবে থাকবে কিনা সেটা নিয়ে তাদের মধ্যে প্রশ্ন আছে। তবে আমাদের মধ্যে যে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে এই উপজেলা নির্বাচনকে ঘিরে, নিজের দলের মন্ত্রী এমপিদেরকে যদি আওয়ামী লীগের সভানেত্রী এত বছর ক্ষমতায় থাকার পরে কথা শোনাতে না পারেন, তাহলে দেশের ক্ষমতায় আছে কে? দেখুন, আমাদের আওয়ামী লীগের এই অবস্থা সম্পর্কে বোঝাতে গিয়ে বিএনপি মহাসচিব একটা কথা বলেছেন যে এই সরকার ক্ষমতায় নাই, দেশ চালাচ্ছে অন্য কেউ। এটা নিয়ে নানান আলোচনা হয়েছে। অন্য কেউ বলতে তিনি কাকে বুঝিয়েছেন, এটা কি ভারতকে বুঝিয়েছেন কিনা, ঘরের পাশের প্রতিবেশীকে, কিংবা কাকে বুঝিয়েছেন এই প্রশ্ন আছে। কিন্তু অ্যাটলিস্ট এই সরকার যে ক্ষমতায় নাই, এই উপজেলা নির্বাচন এটা খুব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো একটা নির্বাচন। এই উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না এবং তৃণমূলের এই নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হচ্ছে। রুমিন ফারহানা, মানে আমি খুব মোটা দাগে জানতে চাই যে আপনারা যে তৃণমূলের নেতাকর্মীদেরকে বহিষ্কার করছেন, এ পর্যন্ত প্রায় 136 জনের মতো বহিষ্কার হয়ে গেছে এবং পরবর্তী ধাপগুলোতে কতজন হবে তা আমরা জানি না। কিন্তু এই নেতাকর্মীদের 136 জনের সাথে যে সংখ্যক, বিপুল সংখ্যক কর্মী সমর্থক রয়েছে, তাদেরকে কি আপনারা হাতছাড়া করছেন না? দূরত্ব তৈরি হচ্ছে না কেন্দ্র? আমি খুবই বিনয়ের সাথে আপনাকে একটা প্রশ্ন করি। সমুদ্রে আপনি 2 ঘটি জল ঢাললেন, তাতে কি সমুদ্রের আকার বড় হবে? হবে না। ঠিক তেমনি সমুদ্র থেকে আপনি 2 গ্লাস পানি যদি উঠিয়ে নেন, তাতেও সমুদ্রের পানির কোনো হেরফের হবে না। বিএনপি এখন আজকে অ্যাজ অন টুডের যে অবস্থা আমি আপনাকে বলি, এটা না এখন গণমানুষের দল হয়ে গেছে। মানে এটা এখন আপনি যদি বলেন একটা লিমিটেড গোষ্ঠীর দল বা এক ধরনের মানুষের দল না, এটা বাংলাদেশের আপামর জনসাধারণের দল হয়ে গেছে। আওয়ামী লীগ বনাম বাংলাদেশ। সুতরাং আপনি এখানে 136 জনকে বহিষ্কার করলেন, কড়া মেসেজ দিলেন, দল থেকে ইয়ে করলেন, কিচ্ছু যায় আসে না। জনগণ তাইলে আপনাদের সাথে আছে রুমিন ফারহানা? একে তো আছে, মানে পুরো দেশের জনগণ আপনাদের সাথে আছে, তারপর আপনারা নির্বাচনে অংশগ্রহণ করছেন না। যদি নির্বাচন হতো নিশ্চয়ই আমরা অংশ নিতাম। আচ্ছা, আমরা তো 18-তে অংশ নিয়েছিলাম। প্রধানমন্ত্রী খোদ বলেছিলেন আমার উপর আস্থা রাখুন, নির্বাচনে আসুন, কোনো রকম কারচুপি হবে না। মধ্যরাতে নির্বাচন হয়ে যায় নাই। বাক্স মানে ব্যালটে ভরা ভরা বাক্স নির্বাচন শুরু হওয়ার আগেই গণমাধ্যমে সেই ছবি চলে আসে নাই। আমরা দেখি নাই আমাদের 50-এর উপরে প্রার্থীকে কিভাবে ফিজিক্যালি আঘাত করে রক্তাক্ত করা হয়েছে, আমরা তো দেখেছি। সুতরাং এটা যদি হয় চর দখল, এটা যদি হয় জমি দখল, এটা যদি হয় বাজার দখল, সেটা এক জিনিস। মল্লযুদ্ধ করে ঠিক আমাদের এই নির্বাচন কমিশনার আসার পর বলেছিলেন না, জেলেনস্কির মতন মাঠে থাকতে হবে বিরোধী দলকে। এখন এটা যদি আপনি মল্লযুদ্ধের দিকে, মারামারির দিকে, চর দখলের দিকে নিয়ে যান, সেটা এক আলাপ। কিন্তু আপনি যদি নির্বাচন বলেন, বাংলাদেশে কোনো নির্বাচন 14 সাল থেকে হচ্ছে না, যেহেতু হচ্ছে না এখানে যাওয়ারও কোনো প্রশ্ন নেই। ওকে, অসংখ্য ধন্যবাদ রুমিন ফারহানা। আমি একটু তাজ রহমানের কাছে যেতে চাই এই অংশে। উপজেলা নির্বাচন নিয়ে তো কথা বলছিলাম আমরা, উপজেলা নির্বাচন নিয়ে জাতীয় পার্টির মধ্যে যে আসলে নিজের দলের মধ্যেই যে 2 ধরনের মত রয়েছে, এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন তাজ রহমান? দেখেন, দুই মত বলবো না, দলের মধ্যে একটা ফ্র্যাকশন হয়েছে। একটা রাজনৈতিক দল গঠনতন্ত্র চলে, আপনি জানেন 2008 থেকে সেই গঠনতন্ত্র কিন্তু রেগুলেটেড বাই দি ইলেকশন কমিশনের কাছে জমা দিতে হয়। সেই ফর্মুলাটি চলতে হবে আপনাকে। এই গঠনতন্ত্র চেঞ্জিং করার ক্ষমতা কারণ হয় এক্সেপ্ট কাউন্সিল ডেলিগেশনের মাধ্যমে, কাউন্সিলের ডেলিগেশনের মাধ্যমে। কাউন্সিল যখন হবে তখন সেটা চেঞ্জ করা যাবে। সেই গঠনতন্ত্রের ধারাবাহিকতা গতকালকে আপিলের ডিভিশন জিএম কাদেরকেই বলেছেন যে চেয়ারম্যান, কেউ হঠাৎ করে কিন্তু কাউন্সিল চেয়ারম্যান বদল করার কোনো ক্ষমতা নাই। এটা কাউন্সিলের ডেলিগেশনটা চেঞ্জ করতে পারবে চেয়ারম্যান। আমাদের একটা মাননীয় বেগম রওশন এরশাদ, আমাদের সাবেক রাষ্ট্রপতি, প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্ত্রী, উনি সম্মানী ব্যক্তিত্ব, ওনার সাথে অনেকে গিয়ে যেটা করেছেন, এটা গঠনতন্ত্রের মধ্যে পড়ে না বলেই আপিলের ডিভিশন থেকে সেটা ওনার জিএম কাদের চেয়ারম্যানশিপ যায় না। এখন জিএম কাদের চেয়ারম্যান আছেন, চালাচ্ছেন দল। আপনি বলেছেন তৃণমূলের থেকে আমাদের নির্বাচনের দলের নেতৃত্বের সাথে দূরত্ব হওয়ার কারণে, সেটা একটুই নির্বাচনে হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, যেটা সেদিন আমাদের নির্বাহী মিটিংয়ে সেটা আপনার বর্ধিত সভায় এটা কিছু ক্লিয়ার করেছেন জিএম কাদের সাহেব।
তবে হ্যাঁ, দলের তৃণমূল নেতা কর্মীরা এই ইলেকশনে আমাদের যে রাজনৈতিকভাবে যে এত সিট কম হয়েছে সেটা নিয়ে তাদের মনে ক্ষুণ্ণ আছে। এবার নির্বাচন করতে চাচ্ছে না। তারা একটা কথা বলছে যে এখানে নির্বাচন যদি করি প্রশাসনের আশীর্বাদ ছাড়া এখানে কেউ আমরা আসতে পারবো না। কারণ এখানে আওয়ামী লীগের মধ্যেই 6টা 7টা গ্রুপ আছে, যেখানে প্রশাসনের লোকের সাপোর্ট থাকবে, লোকাল এমপির সাপোর্ট থাকবে, সেই আসবে। এখানে অন্য কেউ আসার কোনো সুযোগ নেই। এখানে মানি মাসল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা ছাড়া কোনো সুযোগ নেই এখানে এসে যাও। আর যদি কম্পিটিটিভ ইলেকশন হতো, যেখানে বিএনপি থাকতো, বড় বড় শক্তিগুলো থাকতো, সবাই মিলে যদি একটা ফেয়ার নির্বাচন করার সুযোগ থাকতো। ইলেকশন কমিশন নিজে বলেছেন ধান কাটার সিজন, তাই লোক আসে নাই। বাবা তুমি জানো তো ধান কাটার সিজন, তাহলে এটা চেঞ্জিং করে দিলা না কেন? তাহলে তো ধান কাটা শেষ হওয়ার পরে মানুষ নির্বাচনে আসতো, গেল সেটা। দ্বিতীয়টা বলেছেন বৃষ্টি ছিল, লোক আসতে পারে নাই। এটা তো হাসির পাত্র। আপনার ইলেকশনে মানুষ যাচ্ছে না, এর কারণটা হলো বিএনপি তো ইলেকশন বর্জন করছে, ইলেকশনে না যাওয়ার জন্য তারা লিফলেটিং করছে। বিএনপি একটা পক্ষ যাচ্ছে না, আওয়ামী লীগের একটা পক্ষ নির্বাচন করছে, সেখানে আবার গ্রুপিং হওয়ার জন্য একটা তার মনোপুত্র ক্যান্ডিডেট হচ্ছে না, ওপেন হয়ে গেছে, সে বলছে যাবই না নির্বাচনে। দেখে আসলাম, আমি ছিলাম সিলেটে 8 তারিখের নির্বাচনটা আমি প্রত্যক্ষভাবে দেখে আসলাম। এই জিনিসটা হচ্ছে কি, নির্বাচনের উপস্থিতিটা কমে যাচ্ছে, মানুষ নির্বাচন কেন্দ্রে যাচ্ছে না। আমাদের সেই জায়গাটাতে একটা আস্থার জায়গায় নিয়ে যেতে হবে। যদি না যাওয়া হয় তাহলে আগামীতে আপনার নতুন প্রজন্ম বা মানুষ কিন্তু নির্বাচন তারিখ কিন্তু ভুলেই যাবে কবে নির্বাচন জাতীয়, কবে উপজেলা নির্বাচন হচ্ছে। আপনাকে আরও করতে হইতে পারে, নির্বাচন কমিশন বলতে হইতে পারে এই সেন্টারে ভোট, এটা হলো সেন্টার, এই গাজী টিভি বিল্ডিং সেন্টার, এখানে যান, যে ভোট দিবেন এখানে নোটারি করা হবে, যদি প্রাইজে নোটারি দেওয়া হবে, গাড়ি পাবেন, মোটরসাইকেল পাবেন। আদারওয়াইজ আপনি তো মানুষ টানতে পারছেন না। এতভাবে শ্রিঙ্কিং হচ্ছে ডে বাই ডে। বিশেষ করে স্থানীয় নির্বাচনে কিন্তু আমাদের উপজেলা নির্বাচন কি সেকেন্ড লার্জেস্ট টায়ার আপনার আফটার দি ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের পরেই কিন্তু উপজেলা সবচেয়ে বড় হলো স্থানীয় নির্বাচনের মধ্যে ইউনিয়ন পরিষদ, তারপরে উপজেলা। সেই জায়গাতে যদি আপনার শ্রিঙ্কিং 30% চলে আসে ভোটার, 70% অনুপস্থিত, তাহলে আর কোথায় আপনি জাতীয় নির্বাচন তো বাদই দেন, কোথাও যাবে না। এই ট্রেন্ড থেকে বেরিয়ে আসতে হবে। একটা জায়গায় আমাদের যেতে হবে, সব রাজনৈতিক দল ভোটের ব্যবস্থাকে আস্থার জায়গায় নিয়ে যেতে হবে। এটা আসলে কিভাবে সম্ভব তাজ ভাই? সবাই বলে যে নির্বাচন ব্যবস্থাকে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসা, যাতে করে প্রত্যেক 5 বছর পর পর এই যে নির্বাচন আসলে পরে এই যে পক্ষ বিপক্ষ দাঁড়িয়ে যায়, কিংবা একদল নির্বাচনে অংশগ্রহণ করবে, আরেক দল নির্বাচন অংশগ্রহণ করবে না, তাদের নিজের দাবিতে অটল থাকবে। মানে এর ফলে যে নির্বাচনটা হয় তাতে আসলে জনগণের সম্পৃক্ততা কতটুকু? আমি আপনাকে একটা জিনিস অ্যাড করি, স্মরণ করে দেই। হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি, আওয়ামী লীগ বামপন্থী সবাই মিলে 3 জোটের রূপরেখায় আন্দোলন করলো যে এরশাদের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। এরশাদ সাহেব ক্ষমতা ছাড়ার পর কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট দিয়ে চিফ জাস্টিস শাহাবুদ্দিন দিয়ে আপনার ইলেকশন করা হয়। সেই ইলেকশনে কিন্তু জাতীয় পার্টির সাথেও আচরণটা সবার সাথে যেরকম করা হয়েছে হয় নাই। আমরা তখন থেকে কেয়ারটেকার চাই নাই, ফেয়ার এনাফ। বিএনপি আওয়ামী লীগ কেয়ারটেকার কনসেপ্ট নিয়ে আসলো, আবার বিএনপি লাস্টে বললো না কেয়ারটেকার বলতে কোনো জিনিস নাই, এটা হবে না। আওয়ামী লীগ আন্দোলন করলো, আমরা সেই আন্দোলন যুগপথে ছিলাম। বিএনপি আবার পার্লামেন্টে 15 ফেব্রুয়ারি নির্বাচন করে কেয়ারটেকার গভর্নমেন্টটা পার্লামেন্টে নিয়ে আসলো। পরে নির্বাচন 2টা করে আওয়ামী লীগই সেই কেয়ারটেকার আবার বাতিল করে দিল। তাহলে তো একটা কনসেপ্টের উপরে আমাদের মধ্যেই বিভেদ। যারা এই 34 বছর আগে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নির্বাচন ব্যবস্থার জন্য হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, এখন আপনারা এটা একটা পক্ষ একবার করলেন, আরেকটা পক্ষ করলেন না। এখন আদালতের মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্টকে আপনি চেঞ্জ করে দিলেন। এখন এই কেয়ারটেকার গভর্নমেন্টটা নিয়ে আসতে হলে ন্যাশনাল কনসেনসাসের প্রয়োজন। আইনি জটিলতা, ব্যারিস্টার তো আছেনই, রবিন ফারহানা, আমার মুক্তা আপাও আছেন। এটা জানার জন্য আমরা রাজনীতি যারা করি, আমরাও স্টাডি করি। এটাকে যদি পার্লামেন্টে আবার নিয়ে আসা হয় তাহলে আবার আদালতে যেতে হবে, যেহেতু আদালত দ্বারা এটা করা হয়েছে। এই জিনিসটা ন্যাশনাল কনসেনসাস ছাড়া হবে না। আমরা কেন আমাদের নিজেদের স্বার্থের জন্য সংবিধানকে বারবার ব্যবহার করছি? এই নির্বাচনী ব্যবস্থার জন্য সংবিধান 3 বার বদল করা হয়েছে। জাস্টিস শাহাবুদ্দিনকে নেওয়া হলো, সংবিধান চেঞ্জ করা হয়েছে, আবার প্রধান বিচারপতির পদে ফেরার জন্য। 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে কেয়ারটেকার গভর্নমেন্ট সংবিধানে আনা হলো, এটা আবার বাতিল করা হলো আরেকটা অ্যামেন্ডমেন্ট, 15 অ্যামেন্ডমেন্ট, 3টা অ্যামেন্ডমেন্ট এই সংবিধানে। মানে এখন তার করার কোনো প্রশ্ন ওঠে না। এখন তো সরকার আসলে চায় না, এটা সরকার চাচ্ছে না। এই সরকার যদি না চায়, তে পার্লামেন্টে তো 97% অফ দি মেম্বার পার্লামেন্ট আওয়ামী লীগের, বাকি 3% আমরা সবাই মিলে আছি, আমরা ওরা 11 জন আছি। এই সংসদে কিছু করার নাই। সরকার যদি না চায় তাহলে ন্যাশনাল কনসেনসাসের প্রয়োজন। সবাই মিলে বসে আউট অফ দি ওয়েটে যেরকম 90-তে করা হয়েছিল সেই রকম করতে হবে। এখন সরকার তো রিজিট
বিএনপি রিজিট। যদি দোনো দল রিজিট হয় তাহলে জাতির জন্য মোটেও ফিউচারে ইলেকশন ব্যবস্থা বা রাজনীতির জন্য সুখকর নয়। অসংখ্য ধন্যবাদ তাজ ভাই। আমি চলে যেতে চাই নূরজাহান বেগম মুক্তা। আমি কি প্রশ্ন করব আপনার, নাকি আপনি রুমিনের প্রশ্নগুলোর উত্তর দিবেন? না, দেখুন, অনেকগুলো ব্যাপারই এখানে উত্থাপিত হয়েছে। প্রথম কথা হলো যে উপজেলা চেয়ারম্যান নির্বাচনটা চলছে, বিএনপির উল্লেখযোগ্য সংখ্যক, আমার কাছে নামধামও আছে, পদবি আছে এরকম, আবার কেউ আছে সাবেক পদে ছিলেন। আপনি তো নিজেই জানেন যে 136 জনকে বহিষ্কার করেছে, এবং যে প্রথম ধাপে যে নির্বাচনটি হলো সেখানে 27 জন উপজেলা চেয়ারম্যান থেকে জিতেছে 7 জন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং খবর হলো যারা জিতেছে তাদেরকে বিএনপি বহিষ্কার প্রত্যাহার করে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে, আমি পত্রিকায় দেখলাম। এখন এবং যারা বহিষ্কৃত হয়েছে, যারা পরাজিত হয়েছে তাদেরকে আনছে না। হ্যাঁ, এটা হলো এক। দ্বিতীয়ত হলো, দেখুন, মির্জা ফখরুল ইসলাম সাহেবের যে নিজের যে এলাকা উপজেলা, সেখানে যিনি ইলেকশনে দাঁড়িয়েছেন তিনিও কিন্তু মির্জা ফখরুল সাহেবের ঘনিষ্ঠ লোক। আবার ডক্টর মঈন খানের নিজস্ব এলাকায় যিনি দাঁড়িয়েছেন তিনিও ডক্টর মঈন খানের এলাকায়। আসলে দোষ হলো তৃণমূল কর্মীদের। আপনি হাইকমান্ড বলেন আর তৃণমূল বলেন, নেতা বলেন, মন্ত্রী বলেন, এমপি, প্রত্যেকেই চায় নিজের একটা প্রভাব থাকুক নিজের এলাকাতে, নিজের একটা বলয় তৈরি করতে চায়। রাজনীতি যারা করে এটা করতে চায়, এটা খারাপ হোক ভালো হোক এটা কিন্তু করতে চায়। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় বিএনপির অবস্থা অনেকটা এরকম যে পেটে ক্ষুধা মুখে লাজ ওরকম, এবং বিএনপি প্রকাশ্যে স্বীকার করতে চায় না। বহিষ্কার যে করছে এটাও টম এন্ড জেরির খেলা, এটা নাটক। বিএনপি কিন্তু এখন ওই যে জাতীয় নির্বাচনে যায়নি, তো এখন এই নির্বাচনে কেন যাবে বা আগ্রহ কম, কারণ জাতীয় নির্বাচনে তো সরকার পরিবর্তন হয়, এই নির্বাচনে তো আর সরকার পরিবর্তন হবে না, অতএব তাদের এই নির্বাচনে যাবেই বা কেন, এরকম একটা ভাব। আবার ঠিক আছে, গেলেও তো ভালো, এক একটা উপজেলায় যদি জিতে বিএনপির একজন প্রতিনিধি থাকলো, তাই না, সেটাও তাদের আছে। তারা যে বহিষ্কার করতেছে সেটাও একদম মানে যে খুব আগ্রহের সাথে করতেছে তাও কিন্তু না, আমি যা দেখতেছি। মানে তাদের অবস্থা হয়েছে এখন তারা দুই নৌকায় পা দেওয়ার মতো যে অবস্থা, যেটা করলে কোনোটাই করা হয় না। এখন অদৃশ্য শক্তির ব্যাপারে যে মির্জা ফখরুল সাহেব ওনার সংবিধান সম্মেলনে বলেন যে দেশ অদৃশ্য শক্তির ইঙ্গিতে চলছে, হ্যাঁ, অদৃশ্য সরকার, হাবিজাবি, এই সমস্ত কথা বলেন। এই কথাগুলোকে আমাদের ওবায়দুল কাদের সাহেব বলেছে যে ওনাদের মৌলিক চরিত্র হলো অসত্যতা। এখন দেখুন, ওনারা অদৃশ্য শক্তি বলতে ওনারা কাকে বোঝায়? সরি, আওয়ামী লীগের আমলে কোনো অদৃশ্য সরকার নাই, অদৃশ্য শক্তিও নাই আওয়ামী লীগের পিছনে, এই সরকারের পিছনে। বরং বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন একটা অদৃশ্য সরকার ছিল, সেটা ছিল হাওয়া ভবন। সেখান থেকে রেগুলার সরকার তো ছিলই, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, আবার তারেক রহমানের নেতৃত্বে সেখানে আবার আরেকটা সরকার ছিল হাওয়া ভবন, যেই হাওয়া ভবন থেকে কিনা 21শে আগস্টের গ্রেনেড হামলার পরিকল্পনা করা হয়েছিল, আমাদের 24 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল, এবং উদ্দেশ্য ছিল জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করা। তাহলে আমাদের আমলে তো এরকম কোনো হাওয়া ভবন খাওয়া ভবন নাই আমাদের, কারণ আমরা কোনো অদৃশ্য শক্তিতে বিশ্বাস করি না, অদৃশ্য সরকারে বিশ্বাস করি না। এখন ওনারা অনেক কথাই বলতে চেয়েছিল, ওনারা চেয়েছিল যে উপজেলা নির্বাচনটা যখন হবে, এক ধাপে তো হয়ে গেল ভোট গ্রহণ, আরো 3 ধাপ বাকি আছে। ওনারা চেয়েছিল কিন্তু যে একটা খুনোখুনি হবে, একটা মারামারি হবে, একটা রক্তারক্তি হবে, এরকম একটা আশঙ্কা করেছিল, এবং জনগণকে লিফলেট বিতরণ করেছিল আপনারা ভোট দিতে যাবেন না। এই যে ওনাদের নেতিবাচক রাজনীতি, ভোট দিতে যাবে কি না যাবে সেটা তো জনগণ বুঝবে। জনগণ কি একজন ভোটার, সে সতর্ক আছে, সচেতন আছে তার অধিকার সম্পর্কে। এখানে বিএনপি বলারই কি বা না বলারই বা কি? হ্যাঁ, অতএব এই যে তারা জনগণকে বিভ্রান্ত করে, এই বিভ্রান্তমূলক রাজনীতি থেকে যতদিন বিএনপি ফেরত না আসবে ততদিন কিন্তু বিএনপির কোনো কিছুই হবে না। আজকে ওনার তত্ত্বাবধায়কের কথা বলা হয়েছে, দেখুন, তাহলে ঠিক আছে, জাতীয় নির্বাচনে যায় নাই, তত্ত্বাবধায়কের দাবি পূরণ হয় নাই বলে বুঝলাম, তাহলে স্থানীয় সরকার নির্বাচনে গেল না কেন? তাহলে এটার জন্য কি আবার তত্ত্বাবধায়ক লাগবে কিনা, আমার প্রশ্ন সেটা। আর ভাই যেটা বলেছেন তত্ত্বাবধায়ক, এটা ফিরিয়ে আনা খুব একটা সহজ কাজ বলে আমি মনে করি না, কারণ এটা কোর্টের মাধ্যমে এটা বাতিল, অবৈধ ঘোষিত হয়েছে। হ্যাঁ, তো অতএব এখানে তত্ত্বাবধায়ক। আর ভাই আরেকটা কথাও বলেছেন যে ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথা। তত্ত্বাবধায়ক, দেখুন, তত্ত্বাবধায়ক সরকার পৃথিবীতে পাকিস্তান ছাড়া আর কোন দেশের আছে আমার জানা নাই, আর কোন দেশের আছে কিনা আমার জানা নাই, সম্ভবত নাই। এখন এইটা কি কোনো, যেই জিনিসটা একদম রেয়ার, দুর্লভ, যেটা কিনা কোথাও দেখা যায় না, একটা দেশে মাত্র, সেটা কেন আমরা মেনে নিব? আপনি হয়তো বলতে পারেন আমাদের সময়, বা রুবিন বলতে পারে যে 173 দিন আমরা হরতাল করেছি, ঠিক আছে, মানলাম আমরা হরতাল করেছি।
আমরা যে হরতাল করেছি আমাদের হরতালে জনগণের সমর্থন ছিল, জনগণকে আমরা জাগাতে পেরেছি আমাদের দাবির সমর্থনে, জনগণ জেগে উঠেছে। কিন্তু বিএনপি যে আন্দোলন সংগ্রাম করলো, করলো অবরোধ, হরতাল, তারপর অসহযোগ দিল, জনগণকে তো জাগাতে পারলো না। এটা তো বিএনপির ব্যর্থতা। তার মানে জনগণ চাচ্ছে না এখন। আর তত্ত্বাবধায়ক কোনো চিরস্থায়ী কোনো ব্যবস্থা না, তত্ত্বাবধায়ককে বিতর্কিত করেছে কিন্তু বিএনপি, বিচারপতিদের বয়স বাড়িয়েছে, তারপর ইয়াজউদ্দিনকে রাষ্ট্রপতি করেছে অনেক কর্মকাণ্ডের মাধ্যমে। অতএব আর তত্ত্বাবধায়ক থাকার মানে হলো কি, রাজনীতিবিদদেরকে অবিশ্বাস করবে, এটা কি ভালো জিনিস? কখনোই ভালো জিনিস না। আমি মনে করি যে এটা বিএনপি তাদের এই সমস্ত দাবি থেকে সরে আসবে, তারা এখন ইতিবাচক রাজনীতি করুক, জনগণের কাছে যাক, যে জ্বালাও পোড়াও রাজনীতি তারা করেছে সেখান থেকে তারা বেরিয়ে। অসংখ্য ধন্যবাদ নূরজাহান বেগম। তা রুমিন ফারহানা কি 30 সেকেন্ডে কিছু বলতে চান? যে আমি খুবই অল্প সময়ের মধ্যে বলি, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে না, মুক্তাবা বলেছেন, আমি মুক্তাবার সাথে একমত। দেশে কোনো অদৃশ্য শক্তি নাই। কেন? ওবায়দুল কাদের সাহেব যখন স্পষ্ট করেন 14, 18, 24-এ ভারত পাশে ছিল বলে আমরা ক্ষমতায় আসতে পেরেছি, তখন কারা দেশ চালাচ্ছে, কাদের আঙ্গুলি হেলনে দেশ চলছে স্পষ্ট হয়ে যায়। যখন বলেন দিল্লি আছে, আমরা আছি, দিল্লি আছে, আমরা বুঝি কারা দেশ চালাচ্ছে। যখন বলেন পিটার হাসের মুরব্বীদের সাথে তলে তলে আপোষ হয়ে গেছে, আমরা বুঝি কে দেশ চালাচ্ছে। যখন বলে আমেরিকার দিল্লিকে দরকার, দিল্লির আমেরিকাকে দরকার, আমরা বুঝি। যখন বলেন দিল্লি এত কাছে, বেইজিং একটু দূরে, পররাষ্ট্রমন্ত্রী, আমরা বুঝি দেশকে চালাচ্ছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন বুক ফুলিয়ে কেউ যখন বলেন আমি ভারতের ক্যান্ডিডেট নির্বাচনে, তখন আমরা বুঝি দেশকে চালায়। দেখুন, ভারত আমাদের পাশে ছিল, আছে, আমরা ভারতের পাশে ছিলাম, আছে। আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন, আপনি কি প্রতিবেশী বদলাতে পারবেন না। তো ঠিকই তো বলেছে, সেটা তো ঠিকই আছে। দিল্লি আছে, আমরা আছি, দিল্লির জায়গায়, আমরা আমাদের জায়গায়, আমরাও আমাদের জায়গায়। আমরা কি আমাদের জায়গা থেকে টলবো নাকি? দিল্লি টলবে না, আমরাও টলবো না। এখানে মূল কথাটা হলো কি জানেন? মূল কথাটা হলো ভারত এমন একটা সরকার চায়, যেহেতু বাংলাদেশকেও তো তারা চেঞ্জ করতে পারবে না, বাংলাদেশ তাদের প্রতিবেশী, যে যারা ক্ষমতায় থাকলে তাদের সীমান্ত উত্তেজনা হবে না, অস্থিতিশীল হবে না, উলফা জঙ্গিবাদের উত্থান হবে না, যেটা কিনা 10টা অস্ত্র মামলার যে একটা অস্ত্র ঘটনা, পাচারের একটা ঘটনা যেটা ছিল, সেরকম ঘটনা যাতে বিএনপির আমলে ঘটেছিল সেগুলো আর না ঘটে। এই জন্য ভারত চায় এমন একটা সরকার বাংলাদেশে থাকুক, সে যেই হোক। তার মানে এই সরকারটি ভারতের চাওয়াতে আছে, দেশের মানুষের চাওয়াতে না। এটা এক্স্যাক্টলি তাই, এটাই আমি বলেছি। না সেটা না, সেটা আমি ব্যাখ্যা করি একটু। বাংলাদেশ, আমি বলতেছি, আমার একটা ধারণা যে ভারত এই জন্য আওয়ামী লীগ না, এমন একটা সরকার চায়। আমি কিন্তু সেটাও বলিনি, এমন একটা সরকার হতে পারে, সেটা বিএনপি, জাতীয় পার্টি বা আওয়ামী লীগ, যাদের সীমান্ত যাতে স্থিতিশীল থাকে। অসংখ্য ধন্যবাদ মুক্তা আপা, অসংখ্য ধন্যবাদ। আমি আমি আসলে যদি 30 সেকেন্ড তাজ ভাইকে না দেই, খুব অমানবিক একটা ব্যাপার হয়ে যায়। তাজ ভাই প্লিজ। আমি একটা কথা বলি, বাংলাদেশের রাজনীতিতে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া শুরু করেছে আমলারা, এর ফসলটাই আপনার এই আজকে আমাদের ডানে বামে তারা ফায়দা নিচ্ছে। আর আমরা রাজনীতিতে যে দ্বিধা, এটা হবে না ওটা হবে, যে বুদ্ধি দিচ্ছে, টাকা পাচার করছে। গত পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন গত সরকারের, এই সরকারের গত মোমেন সাহেব বলেছেন যে বেগমপাড়ার 70% বাড়ির মালিক হলো আমলা, 20% বিজনেসম্যান, 10% XYZ সবাই আছেন। রাজনীতিবিদদের হাত থেকে সব কিছু সরে যাচ্ছে। এই লংগেস্ট সার্ভিংয়ে যা হচ্ছে, ডিসিরা বসে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, আর এমপি বলে ডিসিকে আপার সাথে একটু কথা বলতে মাননীয় প্রধানমন্ত্রী, এইটাই বিরাজনীতিকরণ। এইটা থেকে যদি বেশি আমরা আরও বেশি হয়, আগামীতে রাজনীতিবিদদের একদম শেষ করে দিবে। রাজনীতিবিদের সম্মান যেটা আছে সেটা নষ্ট করে দিচ্ছে এরা সব লুটেপুটে এদেশের খাচ্ছে আমলারা, প্রশাসনের লোকরা, রাজনীতিবিদরা। আমরা চিল্লাচ্ছি, আমাদের ফর্মুলা নিয়ে আমরা চিল্লাচ্ছি। নির্বাচন ব্যবস্থা নষ্ট করার পিছনে আমরা না, কিন্তু ওরা। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে কারা? এরা। এই জায়গাটা যদি আমরা সবাই মিলে ন্যাশনাল কনসেনসাসে না আসি, বৃহত্তর স্টেক হোল্ডার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাহলে দেশের ভবিষ্যতে কিন্তু রাজনীতিবিদ আপনি আর খুঁজে পাবেন না আপনার এই টকশোতে না। আগামী 15 বছর পরে আমরা রিটায়ার্ড হয়ে যাব, নতুন প্রজন্মের রাজনীতিতে আর আসবেই না। অসংখ্য ধন্যবাদ ATU তাজ রহমান, ব্যারিস্টার রুমিন ফারহানা এবং নূরজাহান বেগম মুক্তা, তিনজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই আজকের মতো জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরও। শুভরাত্রি।